ওয়েলকাম স্টুডেন্ট, ক্লাস 11 সায়েন্স। তোমাদের গ্যাস অ্যান্ড লিকুইড চ্যাপ্টার চলছিল। সেখানে আজ যেটা করাবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট ফর রিয়েল গ্যাস আর ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন। ওকে, তো দেখো, তোমাদের ইকুয়েশন অফ স্টেট ফর আইডিয়াল গ্যাস সেটা তোমরা নিশ্চয়ই জানো যে পিভি ইকুয়াল টু এনআরটি। সেটা আগের ক্লাসে তোমরা করেছো, তাই না? তো এটা তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। রিয়েল গ্যাস কিন্তু এই সমীকরণ মানবে না। বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস কাইনেটিক থিওরি থেকে দুটো কারেকশন করেছেন, একটা ভলিউম আর একটা প্রেশার, একটা আয়তন আর একটা চাপ। উনি সংশোধনের মাধ্যমে এই সমীকরণটাকে পরিবর্তন করে নতুন একটা সমীকরণের প্রতিষ্ঠা করেছেন, যেটাকে ভ্যান্ডার ওয়াল সমীকরণ বলে। এবং ওই সমীকরণটাই বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। ঠিক আছে, বাস্তব গ্যাস ওই সমীকরণ মেনে চলবে। তো তোমরা আগের ক্লাস পর্যন্ত তোমরা এই সমীকরণটা চিনতে, তাই না? পিভি ইকুয়াল টু এনআরটি। তো এখন বাস্তব গ্যাসের জন্য কিন্তু অবস্থার সমীকরণ আর এটা খাটবে না। পি চাপ, টি উষ্ণতায়, এন মোল বাস্তব গ্যাসের আয়তন যদি ভি হয়, তাহলে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ হবে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। ওকে, দেখো, ভি আয়তন, পি চাপ, বুঝতেই পারছো, এন মোল গ্যাসের আয়তন ভি, পি চাপ, টি টেম্পারেচার। তো এই সমীকরণ প্রতিষ্ঠা করাকালীন দুটো ধ্রুবক আসবে, একটা এ আর একটা বি, যেটাকে বলা হয় ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক। ওকে, তো দেখো, আমি ওই আয়তন আর চাপ সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠাটা করে দেখাচ্ছি ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা। তো প্রথম আমি আসছি আয়তন সংশোধনে। ঠিক আছে, দেখো, গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝি? আমরা বলি যে পাত্রে গ্যাস রাখা হয় সেটাই গ্যাসের আয়তন। আমি একই পরিমাণ গ্যাস যদি এই পাত্রে রাখি, তখন পাত্রের মানে গ্যাসের আয়তনটা এটাই ধরি, মানে এই পাত্রের আয়তনটা। আবার ওই একই পরিমাণ গ্যাস যদি আমি এই পাত্রে রাখি, তখন ওই গ্যাসের আয়তন এই পাত্রের আয়তন ধরি। কারণ এই যে গ্যাস মলিকিউলগুলো যে ছোটাছুটি করে না, তার জন্য যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনটাকে গ্যাসের আয়তন ধরা হয় নর্মালি। কিন্তু দেখো, বাস্তবে গ্যাসের আয়তন বলতে গ্যাস মলিকিউলস গুলো ফ্রিলি মুভমেন্ট করার জন্য যে ফ্রি স্পেস পড়ে থাকে সেটাই কিন্তু অ্যাকচুয়াল মানে গ্যাসের আয়তন। মানে অবাধে বিচরণ করার জন্য গ্যাস মলিকিউলস গুলোর যে প্রয়োজনীয় স্থান পড়ে থাকে সেটাই হচ্ছে তার আয়তন। মানে ধরো, এই যদি আমি এটা বলি এটা ভি ভলিউমের একটা পাত্র, তাহলে আমরা কি ধরতে পারি এতদিন? যে এই গ্যাসের আয়তনটা কি ধরতাম? ভি। কিন্তু বাস্তবে দেখো, অবাধে বিচরণ করার জন্য যে ফ্রি স্পেস কোনটা, ভালো করে খেয়াল করো। ধরো, এই যে গ্যাস মলিকিউলস গুলো আছে না, এই গ্যাস মলিকিউল গুলোকে যদি আমি চেপে কম্প্রেস করে একটা জায়গায় নিয়ে যদি আমি আবদ্ধ করে দিই, সাপোজ এই ভি ভলিউমের পাত্র, এটাই কন্টেনারটা এখানে রাখলাম, পুরো সব গ্যাস মলিকিউলকে আমি একটা জায়গায় জড়ো করে দিলাম, মানে ওর থেকে বেশি আর কম্প্রেস করা সম্ভব নয় সব গ্যাস মলিকিউলকে, মানে এর থেকে বেশি আর চাপা সম্ভব নয়। এই গ্যাস মলিকিউলকে সব চেপে এক জায়গায় করে দিলাম। গ্যাস মলিকিউলের যে নিজস্ব যে বডি ভলিউম, সেটা বাদে কিন্তু বাকি স্পেস গুলো সে ছোটাছুটি করতে পারে। মানে ওর যে নিজস্ব যে বডি ভলিউম, সেটা বাদে এইগুলো ছোটাছুটি করতে পারে। ওর নিজস্ব যে স্থানে ও নিজের বডি ভলিউম, নিজের স্থান দখল করছে, ওই পজিশনটা বাদে কিন্তু বাকিগুলো ছোটাছুটি করবে। তার মানে আমি যদি বলি এটা টোটাল এন মোল তো গ্যাস আছে, 1 মোল গ্যাসের কার্যকরী দেহ আয়তন যদি বি হয়, তাহলে এন মোল গ্যাসের কার্যকরী দেহ আয়তন হবে এন বি। কি বললাম? 1 মোল গ্যাসের কার্যকরী দেহ আয়তন যদি বি হয়, এন মোল গ্যাসের কার্যকরী দেহ আয়তন হবে এন বি। মানে এই যে ভলিউমটা এন বি হয়েছে, কার্যকরী দেহ আয়তন। এটা কার্যকরী কেন বলা হচ্ছে? এমনি দেহ আয়তন বলতে পারতো। দেখো, দেহ আয়তন বলতে পুরো
মানে এই যে মলিকিউলস গুলোর যে ভলিউম এটাই দেহ আয়তন। আর কার্যকরী দেহ আয়তন কেন বলা হচ্ছে, এখানের মধ্যেও কিন্তু গ্যাপ থাকছে। তার মানে অরিজিনাল যে দেহ আয়তন বলবো সেটা কিন্তু এনবি হবে না, তার থেকেও কম হবে। মানে ম্যাক্সিমাম কম্প্রেস করার পর যে এই ভলিউমটা এন মোলের জন্য, এটাই হচ্ছে কার্যকরী দেহ আয়তন। আর এই কার্যকরী দেহ আয়তন বাদে ও ফ্রি স্পেস পাচ্ছে যেটা ছোটাছুটি করার জন্য, এইটা সেটা কতটা অঞ্চল হবে, ভি মাইনাস এনবি, কারণ এটা টোটাল ভলিউম ভি, আর এনবি পজিশন তো নিজস্ব কার্যকরী দেহ আয়তন। তাহলে ভি এর সঙ্গে ওটা মাইনাস করলে যে ভলিউমটা হয়, এই আয়তনটা ও কিন্তু অবাধে বিচরণ করার জন্য প্রয়োজনীয় স্থান, ঠিক আছে, এ করার জন্য, ছোটাছুটি করার জন্য। এবার এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে চাপ সংশোধন। ওকে, এটা আয়তন সংশোধন হলো, এবারে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে চাপ সংশোধন। দেখো ভালো করে, ধরো এই একটা পাত্র আছে, সেখানে তো এখানে বিভিন্ন গ্যাস মলিকিউলস গুলো আছে। এখানটা একটা কথা জানতে হবে যে দেখো, কাইনেটিক থিওরিতে বলেছে যে গ্যাস মলিকিউলস প্রত্যেকের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এটা আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, কিন্তু বাস্তব গ্যাসের জন্য কিন্তু অণুগুলোর মধ্যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল আছে। আমি নেক্সট ক্লাসে, যেটা তোমাদের মেন ক্লাসে আমি বলবো, হোয়াটসঅ্যাপে করেই ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে বলবো আমি অবশ্যই, ওই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ফর ডিফারেন্ট মলিকিউলস, ওটা ভালো করে দেখে নেবে, নেক্সট ক্লাসই আছে। এখানে জাস্ট আমি একটু বলে দিই হালকা করে, যে যাই হোক, মানে অণুগুলোর মধ্যে যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল রয়েছে বাস্তব গ্যাসের মধ্যে, কিন্তু আদর্শ গ্যাসের মধ্যে নেই। ফলে কি দেখো, মাঝখানে যদি কোনো গ্যাস মলিকিউল থাকে, তার যতই আকর্ষণ বল থাকুক না কেন, এমন ভাবে কি বলতো, মাঝখানে অণুটা এমন ভাবে থাকে, ওর সঙ্গে চারিদিকে এমন ভাবে অণুগুলো বিন্যস্ত থাকে, সব দিক থেকে ওকে সমান জোরে টানে। ফলে লব্ধি বল জিরো হয়ে যায়, মানে কোনো দিকে যেতে পারে না। মানে কোনো একটা অণু আছে তো, সব দিক থেকে সমানভাবে টানছে, ও তো কোনো দিকেই যেতে পারবে না, সব দিক থেকে টান অনুভব করছে। কিন্তু যে মলিকিউলসটি ধারে থাকে না, এটা তো পাত্রের দেওয়াল, এখান থেকে তো কেউ টানার নেই। ফলে দেখো, এখান থেকে টানছে, এখান থেকে টানছে, এখান থেকে টানছে, এখান থেকে টানছে, তখন দেখো পিছন দিকে একটা টান অনুভব করছে। ফলে এটা যদি আদর্শ গ্যাস হতো, এই অণুটা দেওয়ালে যে ধাক্কা মারতো, এই পিছন দিক দিয়ে যে আকর্ষণ বল কাজ করছে, তার জন্য ধাক্কাটা কি হবে, কম মারবে না বেশি মারবে? নিশ্চয়ই কম মারবে। তার মানে হচ্ছে চাপটা কি হবে বলতো, কম হবে। কারণ পাত্রের দেওয়ালে তো চাপ দেবে, এবার চাপ দিতে গেলে পিছন থেকে যদি অণুগুলো ধরে আকর্ষণ করে থাকে, তাহলে কি হবে, চাপটা কম দেবে না তুলনামূলক? আর ধরে আকর্ষণ, এই যে পিছন দিক দিয়ে যে আকর্ষণটা করছে, সামনে আকর্ষণ নেই কেন, সামনে তো দেওয়াল আছে, কি আকর্ষণ করবে? এই যে আকর্ষণটা করে কোন গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে। তো আদর্শ গ্যাসে তো আকর্ষণ নেই, তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণের জন্য কি হচ্ছে, চাপটা কি হবে, তো কম লাগবে। তাহলে বাস্তব গ্যাসের চাপ যদি পি হয়, আদর্শ গ্যাসের চাপ কিন্তু পি প্লাস পি এ, মানে এর বাস্তবের থেকে আদর্শের চাপটা কিন্তু একটু বেশি হবে। এই যে এক্সট্রা যে পি এ, এই যে পরিমাণটা বেশি হচ্ছে, এইটা প্রমাণ করে দেখানো যায় পি এ প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটা স্বাভাবিক, এটা তুমি নিজে অ্যানালিসিস করলেও বুঝতে পারবে যে মোল সংখ্যার বর্গের সঙ্গে সমানুপাতিক, আয়তনের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক কেন হচ্ছে। এই পি এটা তার মানে কি বলতো, এই যে যতটা চাপের ডিফারেন্সটা হচ্ছে বাস্তব আর আদর্শ গ্যাসের মধ্যে, এই ডিফারেন্সটা কিসের জন্য হচ্ছে, মোল সংখ্যা যত বেশি হবে তত পিছন দিক থেকে আকর্ষণ করবে, তত চাপ হ্রাস বেশি হবে, তাই না? তাহলে এই যে চাপের যে ডেভিয়েশন, মানে বুঝতে পারছো তো, এই যে চাপটা ভ্যারি করছে পরিমাণটা, সেটা তো পিএ, সেটা অবশ্যই এন স্কোয়ার বা ভি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হবে। তার মানে এখানে একটা ধ্রুবক আনা যায়, যেটা হচ্ছে পি এ ইকুয়াল টু করলে যে ধ্রুবকটা, সেটা কি আমরা বলছি এ ধরা হচ্ছে এইটা। এখানে এই যে এর মান, মানে এটাকে বলা হয় মূলত অণুগুলোর মধ্যে আকর্ষণজনিত বলের পরিমাপক। মানে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি হলে তার মানে এর মান বেশি হবে, এখানে এর মান বেশি হবে। আর দেখো, এর মান বেশি হলে পি এ বেশি হবে, সিম্পল, দেখো মিলে যাচ্ছে। এ যদি বেশি হয়, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি, মানে এ বেশি,
তাহলে পি এ বেশি মানে ওই যে চাপের ডিফারেন্স তো বেশি হবে, যত অণুগুলো আকর্ষণ করবে তত কি হবে, তত পিছন ধরে টানবে, ফলে চাপের ডিফারেন্সটা বেশি হবে না। কার থেকে কার চাপের ডিফারেন্স বলো তো? আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে চাপের ডিফারেন্সটা বেশি হয়। পি এটা হচ্ছে চাপের কতটা ডিফারেন্স আদর্শ আর বাস্তবের মধ্যে, ঠিক আছে? তো যাই হোক, এ হচ্ছে আকর্ষণজনিত বলের পরিমাপ, এটা বুঝতে পারলে এটা একটা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। আর একটা যেটা করলাম একটু আগে জাস্ট ভি মাইনাস এন বি, এখানে বিটা কি ধরেছিলাম বলতো? 1 মোল গ্যাসের অণুগুলির কার্যকরী দেহ আয়তন, তার মানে অণুগুলির আয়তন সম্পর্কে ধারণা দেয় হচ্ছে বি। তাহলে দেখো জাস্ট আমি পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণে আমি সংশোধিত আয়তন আর সংশোধিত চাপের মান বসিয়ে দেবো। সংশোধিত চাপের মান কি বেরোলো, পি এর জায়গায় সেটা বসিয়ে দেবো, কি না পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে? ভি এর জায়গায় কি বসাবো, সংশোধিত আয়তন ভি মাইনাস এন বি ইকুয়াল টু কি করবো, এনআরটি। এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ, যেটাকে বলবো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ওকে, আর এখানে এটা আয়তন সংশোধন হয়েছে, এটা চাপ সংশোধন হয়েছে। এখানে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, অণুগুলোর আকর্ষণজনিত বলের পরিমাপ, আর বি এর সিগনিফিকেন্স কি, অণুগুলোর আয়তন সংক্রান্ত পরিমাপ। তো এখানে ভ্যারাইটিস ব্যাখ্যামূলক কোয়েশ্চেন আছে যেগুলো পরীক্ষায় দেয়। ধরো এরকম পরীক্ষায় দেয়, ধরো এ আর বি, হ্যাঁ দুটো গ্যাস বলে দিয়েছে, গ্যাস ধরো এ এর মান বলে দিয়েছে, এর মান বলে দিয়েছে 2.0, এর মান বলে দিয়েছে 3.0। বলো কোন গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বল বেশি? যার এর মান বেশি তার অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি। বলো কোন গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়? একটু ভাবো, গ্যাস মলিকিউলস গুলো দূরে দূরে থাকে না তরল গুলো দূরে দূরে, অণুগুলো দূরে দূরে থাকে? গ্যাস মলিকিউলে অণুগুলো দূরে দূরে থাকে, আর তরল হলে অণুগুলো কিন্তু কাছাকাছি চলে আসে। ফলে কাছাকাছি চলে আসবে মানে কি, তার মানে আকর্ষণ বল বেশি থাকলেই তো কাছাকাছি চলে আসে। তাহলে বলো আকর্ষণ বল বেশি কোনটা, এ গ্যাস না বি গ্যাস? বি, যেহেতু এর মান বেশি, তার মানে এর আকর্ষণ বল বেশি, মানে অণুগুলো বেশি কাছাকাছি আনা সম্ভব, তার মানে একে তরল করা সহজ, একে তরলীকরণ করা সহজ, ঠিক আছে? এবার ভালো করে খেয়াল করো, এই যে বাস্তব গ্যাস এটা, আদর্শ গ্যাসের সমীকরণ এটা, এখানে ভাবো এইটা যদি নেগলেক্ট করে দেওয়া হয়, ভালো করে ভাবো, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ারটা যদি 0 ধরে নেওয়া হয়, 0-র কাছাকাছি যদি হয়ে যায়, আর এন বিটাও যদি 0 প্রায় ধরে নেওয়া যায়, ভালো করে ভেবে দেখো, এখানটা যদি 0 বসানো হয় আর এখানটা যদি 0 বসানো হয়, তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, পি প্লাস 0 ভি মাইনাস 0 ইকুয়াল টু এনআরটি, মানে পিভি ইকুয়াল টু দেখো এনআরটি হয়ে যাচ্ছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই সমীকরণে আমি যদি এইটাকে আর এইটাকে যদি নেগলেক্ট করে দিই, তাহলে দেখো এই সমীকরণ চলে আসছে। তাহলে দেখো আমি বাস্তব গ্যাসের সমীকরণটাকে কিন্তু আদর্শ গ্যাসে কনভার্ট করতে পারি। এমনি তোমরা পড়েছো যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তোমরা পড়েছো খুব নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায়, সেটা কিন্তু তখন কিন্তু কোনো কারণ জানতে না, তাই না? এবারে দেখো আমি এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা জাস্ট আমি হিন্টস দিলাম যে খুব নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায় এই দুটো 0-র কাছাকাছি হয়ে যায়, ফলে এই সমীকরণটা এটাতে কনভার্ট হয়ে যায়, ফলে সেই বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সেটা আমি তোমাদের একটা টেক্সট পাঠাবো, সেটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে যে কেন হলো। ওকে, যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো। আর একটা কোয়েশ্চেন দেয় যেটা পি ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি, এরকম একটা সমীকরণ দিল, দিয়ে বলছে এই সমীকরণ মেনে চলে কোনো গ্যাস, সেই গ্যাসকে কি তরলে পরিণত করা যাবে? এটা প্রশ্ন। দেখো তরলে পরিণত করা মানে কি, মানে অণুগুলোকে কাছাকাছি আনতে হবে, অণুগুলোকে কাছাকাছি আনতে গেলে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকতে হবে। অণুগুলোর মধ্যে আকর্ষণ বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো, এ দিয়ে প্রকাশ করি। দেখো এই রাশিমালায় কোনো এ টার্ম নেই, তার মানে এর মানটা কি 0, তার মানে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নেই, তার মানে ওই গ্যাসটাকে তরলে পরিণত করা যাবে না। তো আমি ওই ডেফলানারের কোয়েশ্চেন যেগুলো পাঠাবো সেগুলো দেখে দেখে করে নেবে। তো এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন রিলেটেড ডিফারেন্ট অনেক ভ্যারাইটিস কোয়েশ্চেন আছে, ওগুলো দেখে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে? এবারে আরেকটা জিনিসে আসছি, ইউনিট ক্যালকুলেশন। পি প্লাস
এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। আর একটা কথা, যেটা এন মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ এটা। তোমাকে যদি বলে 1 মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি, তখন সব এন এর জায়গায় 1 বসিয়ে দেবে, এখানে 1, এখানে 1, এখানে 1, সেটা 1 মোলের জন্য হবে। তবে এখানেও একটা প্রতিষ্ঠা আছে, এন মোল থেকে 1 মোলে ট্রান্সফার করা যায়, 1 মোল থেকে এন মোলে ট্রান্সফার করা যায়, ঠিক আছে? ওগুলো তোমরা মেন জায়গাটা, বেসিক জায়গাটা আমি তোমাদের বলে দিচ্ছি, মানে ওগুলো এখানে বলার কোনো প্রয়োজন নেই। আমি মেন ক্লাসে তোমাদের ওগুলো আমি ডকুমেন্টস পাঠিয়ে দেবো, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে ট্রান্সফার করা হচ্ছে, ঠিক আছে? ওগুলো আমি সব পাঠিয়ে দেবো, দিয়ে দেবো তোমাদের। যাই হোক, তো যেটা ইউনিট ক্যালকুলেশন বলছিলাম, দেখো এখানে এটা পিটা নিশ্চয়ই জানো চাপ, প্লাস হয়ে আছে এই জিনিসটা। কোনো একটা রাশিমালার সঙ্গে যোগ বিয়োগ হয়ে যখন কোনো একটা রাশিমালা থাকে, মনে রাখবে দুটো রাশিমালা কিন্তু সেম। মানে এখানে যে চাপের সঙ্গে যোগ হয়ে এই গোটাটা আছে, তার মানে এই যে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা মানে কিন্তু একটা চাপের রাশিমালা। তার মানে এটার ইউনিট কিন্তু অ্যাকচুয়ালি চাপের ইউনিটের সঙ্গে সমান হবে, এটা মানে চাপের একক। কারণ এর সঙ্গে যোগ হয়ে তো এটা আছে, মানে এটার ইউনিটটাই হচ্ছে একটা চাপের একক হবে। হলো? তাহলে পাবো এ সমান কি হচ্ছে, চাপের একক ইন্টু, দেখো ভি স্কোয়ারটা আমি ওপরে তুলে দিতে পারি, মানে আয়তনের এককের স্কোয়ার, আয়তনের এককের স্কোয়ার বাই, দেখো এন স্কোয়ারটা নিচে নামাতে পারি, মানে মোল সংখ্যার এককের স্কোয়ার। চাপের একক তুমি বসাও অ্যাটমসফিয়ার, আয়তনের একক বসাও লিটার, তার মাথায় স্কোয়ার, মোল সংখ্যার একক বসাও মোল স্কোয়ার। তাহলে ইউনিট কি হলো, অ্যাটমসফিয়ার লিটার টু দি পাওয়ার -2 মোল টু দি পাওয়ার -2। ওকে, তাহলে এইভাবে তুমি এটা যেমন এর ইউনিট হলো, বি এর ইউনিটও বের করতে পারবে। বি এর ইউনিট বের করতে গেলে দেখো ভি এর সঙ্গে মাইনাস হয়ে এন বি আছে, তার মানে বোঝো এন বিটাই হচ্ছে ভি, তার মানে ভি মানে কি আয়তন, তার মানে এন বি মানেই আয়তন। তাহলে এন বি মানে যদি আয়তন হয়, দেখো এন বি মানে যদি আয়তন হয়, এন বি মানেই হচ্ছে আয়তন, তাহলে বি সমান কি হবে, আয়তন বাই এন। তাহলে আয়তনের একক কি লিটার, আর এন এর একক মোল সংখ্যার একক মোল, তাহলে কি হয়ে গেল লিটার মোল ইনভার্স। ওকে।